আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, কেষ্টর পর এবার তার দেহ রক্ষে গরু পাচার মামলায় জামিন পেলেন সাইগল। বয়স 188, গুহা থেকে উদ্ধার বিশ্বের প্রবীণতম ব্যক্তি। ভাইরাল ভিডিও নিয়ে হইচই, সত্যিটা কি? ভয়ানক সেই রাতে কাকে ফোন করেছিল সন্দীপ ঘোষ? সিবিআই এর হাতে এলো কল লিস্ট। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ খুন, অগ্নিগর্ভ জয়নগরে। পুলিশকে ঝাঁটা পেটা, ফাঁড়িতে আগুন। বাঘের রং কালো, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে ওড়িশার জঙ্গলে। ভাইরাল ভিডিওয় হইচই। শেষ সুযোগ, 6 সপ্তাহের মধ্যে রেশন কার্ড নিয়ে তোলপাড় করার নির্দেশ সুপ্রিম কোর্টের। ডেকোরেটর বেপাত্তা, বৃষ্টি মাথায় নিয়ে ধর্মতলায় বাঁশের দড়ি বাঁধলেন ডাক্তাররাই। হাইকোর্টে ধাক্কা, অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। বিস্তারিত। গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন। 5 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি অনুব্রতর জামিনের যুক্তিতেই এবার জেল মুক্তি হতে চলেছে সাইগলের। শুক্রবার সাইগলের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসাল। কৃষ্ণা বলেন, তদন্ত শেষ হয়েছে, আদালতে সাপ্লিমেন্টারি অভিযোগ জমা পড়েছে, কিন্তু গত 2 বছরে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। বিচারপতি আরো বলেন, অভিযুক্তের অতীত খতিয়ে দেখে মনে হয়েছে তিনি জামিন পেলে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি সরকারি কর্মচারী, সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা নেই। কয়েকদিন আগে গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেছে। জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। এদিন সাইগলকে জামিন দেওয়ার সময় অনুব্রত জামিনের প্রসঙ্গ ওঠে দিল্লি হাইকোর্টে। প্রাচীন গুহা থেকে উদ্ধার করা হলো 188 বছর বয়সী এক ব্যক্তিকে। এমনই এক দাবি ঘিরে সমাজ মাধ্যমে হইচই পড়েছে। কারণ যদি সত্যিই তেমনটা হয়, তাহলে তিনি পৃথিবীর বুকে বেঁচে থাকা প্রবীণতম ব্যক্তি। তাই ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে অনেকেই দাবি করছেন, ওই ভিডিওটি সত্যি হলেও ওই বৃদ্ধের বয়স মোটো 188 বছর নয়। তাহলে সত্যিটা কি? এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওয় দাবি করা হয়েছে এই বৃদ্ধের বয়স 188 বছর। প্রায় 2.5 কোটি বার ধরে দেখা হয়েছে ওই ভিডিও। তবে অন্য কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে ওই ব্যক্তির নাম সিয়ারাম বাবা। তিনি একজন সাধু। তার বয়স 100 পার করলেও 188 নয়, 110 বছর বয়স ওই বৃদ্ধের। পাশাপাশি তিনি মধ্যপ্রদেশে থাকেন বলেও দাবি উঠেছে। কলকাতায় তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সিবিআই দাবি করেছে যে ঘটনার দিন একাধিক ফোন কল করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই তথ্য আদালতে পেশ করেছে সিবিআই এবং এখন নতুন করে আলোচনায় এসেছে খুনের ঘটনার সম্ভাব্য কারণ এবং প্রমাণ। সিবিআই তদন্তে উঠে এসেছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ফোন কল লিস্টে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, খুনের সঙ্গে জড়িত একাধিক চিকিৎসককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন তথ্য অনুসন্ধানে আরো সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রাথমিকভাবে তরুণী চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও কেন সেই দাবি করা হয়েছিল তা নিয়ে চলছে তদন্ত। নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগের সময় এমন দাবি করা হয়েছিল, কিন্তু আসল ঘটনা কি সেটাই এখনো খুঁজছে সিবিআই। তদন্তকারীরা জানতে চাইছেন কেন এবং কার নির্দেশে আত্মহত্যার এই দাবি করা হলো। এই ঘটনায় হাসপাতালে ব্যবহৃত চিকিৎসক সরঞ্জাম পুনরায় ব্যবহার করা হচ্ছিল বলেও জানা যাচ্ছে, যেটা গুরুতর অভিযোগ। নির্যাতিতা এই দুর্নীতির কথা জেনে যাওয়ার কারণেই কি তাকে খুন করা হয়েছে তা নিয়েও জোরালো জল্পনা রয়েছে। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তপ্ত জয়নগরের মহিষমারি। পুলিশকে ঝাঁটা হাতে ধাওয়া করেন স্থানীয়রা। পুলিশ ফাঁড়ি এবং অভিযুক্তদের বাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর। এলাকায় দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিহত ওই পড়ুয়া জয়নগরের মহিষমারির কৃপাখালীর বাসিন্দা। চতুর্থ শ্রেণীর পড়ুয়া সে। শুক্রবার দুপুরে টিউশন পড়তে বেরিয়েছিল। সন্ধে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি সে। তাই দুশ্চিন্তা করতে শুরু করেন বাড়ির লোকজন। জয়নগর থানায় যান ওই স্কুল ছাত্রের বাবা। অভিযোগ, সেই সময় তাদের থেকে নিখোঁজের অভিযোগ নিতে কার্যত অস্বীকার করে পুলিশ। এরপর থানা থেকে ফিরে আসেন ছাত্রের বাবা। গভীর রাতে বাড়ি থেকে 500 মিটার দূরে একটি জলা জমি থেকে ছাত্রের নিথর দেহ উদ্ধার করা হয়। সেই সময় তার দেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া যায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। বাঘের রং কালো, অবিশ্বাস্য মনে হলেও কালো রঙেরই একটি বাঘের ছবি সম্প্রতি সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। স্বকীয় ভঙ্গিমায় বনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল সেই ভিডিও দেখা যাচ্ছে ওড়িশার জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে একটি বাঘ। বাঘটির মুখ এবং গলার কাছে হলুদ জোড়া কাটা দাগ থাকলেও শরীরের বাকি অংশ কালো। দেখে মনে হবে বাঘটি যেন কালো রং করা হয়েছে। কালো বাঘের ওই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আইএফএস কর্তা সুশান্ত নন্দ। সুশান্ত লিখেছেন,
জানিয়েছেন, সিমলিপালের ডিএসএলআর এর ক্যামেরায় তোলা ভিডিও শরীরে বেশ মেলানিন থাকা বাঘের ভিডিও দেখতে পাচ্ছেন। প্রকৃতির সঙ্গীতও শোনা যাচ্ছে। উল্লেখ্য, রঞ্জক পদার্থ মেলানিনের পরিমাণ শরীরে বেশি হলে রং শ্যামলা হয়, আর বাঘটির শরীরে মেলানিনান বেশি থাকার কারণেই বাঘটির রং এমন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, 2007 সালে এই কালো বাঘ প্রথম সিমলিপাল টাইগার রিজার্ভে দেখা গিয়েছিল। ভারতবর্ষে বসবাসকারী যে কোনো নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হলো রেশন কার্ড। প্রত্যেক মাসে এই কার্ড দেখিয়ে রেশন দোকান থেকে বেশ কিছু সামগ্রী পাওয়া যায়। এদেশে এমন বহু পরিবার রয়েছে যারা দুবেলা দুমুঠো খাবারের জন্য এই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। এবার এই নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে ব্যর্থ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। জানা যাচ্ছে, বিগত কয়েক মাসে বেশ কয়েকবার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এদেশের বহু রাজ্য এখনো পরিযায়ী শ্রমিকদের পরিচয় যাচাই করছে। কার্ড দেওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। শুক্রবার এই নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি তুলে নিয়েছেন চিকিৎসকেরা, ফিরেছেন কাজে। তবে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনের মঞ্চ ছেড়ে নড়তে নারাজ তারা। শুক্রবার রাতে সে কথা বুঝিয়ে দিয়েছেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতোরা। দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। আর সেই প্রতিবাদের মঞ্চ তৈরি করতে গিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো ধর্মতলার জরিনা ক্রসিং এ। জুনিয়র ডাক্তাররা নিজেরাই বাঁধলেন নিজেদের ধর্ণা মঞ্চ। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ওয়ার্ড ছেড়ে রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। গত 55 দিন ধরে আন্দোলনের নানা রূপ দেখেছে রাজ্য। সেই আন্দোলনকারীদের সঙ্গেই মঞ্চ বাধা নিয়ে টানাপোড়েন চলল কলকাতা পুলিশের। অভিযোগ, দুর্যোগের রাতে ডেকোরেটরস কর্মীদের শাসিয়েছে পুলিশ। কাজ ছেড়ে চলে গিয়েছেন সেই কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় তারা সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন এই ঘটনার মোটিভকে সামনে আনতে হবে। শনিবার রাত 8:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে আমরণ অনশন শুরু করবেন বলেও জানিয়েছেন চিকিৎসক। নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। আপাতত পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে জেল হেফাজতে পাঠালো বিশেষ সিবিআই আদালত। উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে এই দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে। বিচারকের নির্দেশ, আপাতত জেলেই থাকবেন পার্থ এবং অয়ন। ওদিকে পার্থকে জেলে গিয়ে জেরার আবেদন জানিয়েছে সিবিআই। আগামী 7 অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। বৃহস্পতিবার সেই জামিনের মামলা শুনানি ছিল। বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতির মন্তব্য, মামলা নিষ্পত্তি হচ্ছে না। পুজোর আগে জামিন কার্যত অসম্ভব। সোমবার দুপুরে ফের মামলা শুনানি রয়েছে। ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টেও বিচারাধীন। সর্বোচ্চ আদালতের সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে 17 অক্টোবর, পুজোর পর। অর্থাৎ এবারের পুজোতেও জেলের 4 দেওয়ালের মধ্যেই কাটাচ্ছেন পার্থবাবু। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।